সকাল সকাল ঘুম থেকে উঠল জাংকুক। গায়ে টি শার্ট জড়িয়ে হাই তুলতে তুলতে রুমের বাইরে পা রাখলো। বারান্দা পেরোতেই সুগার রুম থেকে তাকে ডাকলো। আর একবার হাই তুলে সুগার রুমের দিকে তাকাতেই সেখানে যাওয়ার জন্য পা চালালো। সুগা তখন ফ্লোরে বসে লাগেজ খুলে টি শার্ট বের করছিল। জাংকুক ওর পাশ কাটিয়ে এলোমেলো ভাবে বিছানায় গিয়ে বসলো। সুগা এক নজর জাংকুকের দিকে তাকালো, এরপর লাগেজের চেন লাগাতেই সরল সুরে বলল, ছুটিটা কোনোভাবে বাড়ানো যায় না ব্রো? জাংকুক ছুটির প্রসঙ্গ শুনে কিছুটা কৌতূহল বোধ করলো। সুগার দিকে বিস্ময় সূচক দৃষ্টিতে প্রশ্ন করলো, ছুটি বাড়িয়ে কি হবে? 14 দিন যে দিয়েছি, এটাই তোদের লাক। সুগা এবার পূর্ণ দৃষ্টিতে জাংকুকের দিকে তাকালো। লাগেজ ছেড়ে উঠে বিছানায় এসে বসলো। হালকা একটু কেশে নিজেকে প্রস্তুত করে বলে উঠল, তুই সবার কাছে মিথ্যা বললেও আমার কাছে কিছু লুকাস না দোস্ত। তুই অন্তত আমার কাছে সত্যিটা বল, তুই কি সত্যি এখান থেকে শূন্য হাতে যেতে চাস? জাংকুক ওর কথার প্যাঁচটা বুঝতে পারলেও চুপ করে রইল। এই প্রসঙ্গে কথা বলতে একটু ভালো লাগছে না ওর। সুগা ওর বিমূঢ় অবস্থা দেখে আবারও প্রশ্ন করলো, জাংকুক প্লিজ, এতদিন ধোকায় রেখেও কি শান্তি পাসনি? তুই কি আমার কাছে কথাটা শেয়ার করবি? আর কত টাল বাহানা করবি দোস্ত? এদিকে তো সময় আর নেই। জাংকুক এবার সুগারের দিকে শান্ত দৃষ্টিতে তাকালো। ছোট একটা নিঃশ্বাস ছেড়ে হালকা গলায় বলে উঠল, কোনো অ্যাঙ্গেলেই যায় না। এইটুকু কথা শুনে তৎক্ষণাৎ হৃদয় কুঁচকে এলো সুগার। দারুণ বিস্ময় নিয়ে প্রশ্ন ছুড়ে বলল, তুই কেন এই কথা ভাবছিস? ওর পাশে নিজেকে রেখে কখনো দেখেছিস? দোস্ত, তুই আউট সেক্টরটা ভেবে চিন্তা করছিস কেন? জাংকুক আমার দিকে তাকা। তুই ওর সাইড থেকে নেগেটিভ কিছু পেয়েছিস? পাসনি রাইট? প্লিজ ছুটি বাড়া দোস্ত, অ্যাটলিস্ট 1 সপ্তাহ আরো গ্রান্টেড কর। জাংকুক মৃদু গলায় বলল, সম্ভব না। ওর জন্য আমার মনে কিছুই নেই। শুধু শুধু ওর মতো মেয়ের জন্য নিজের দায়িত্বের সাথে হেলাফেলা করার কোনো মানেই হয় না। সুগা চট করে বলে উঠল, তাহলে কাল রাতে ধাক্কা মেরে ওকে বের করে দিলি না কেন? কেন বললি না বেরিয়ে যাও? অন্য সময় তো ঠিকই ধমকানিতে তাড়িয়ে দিস। তাহলে বল, কাল কি হয়েছিল? সুগার উত্তেজিত অবস্থা দেখে জাংকুক নিজেকে সংযত করে বলল, কাল রাতেও তোরা ছ্যাঁচড়ামি করেছিস, তাই না? সুগা সে কথার সূত্র ধরে কমকমে গলায় বলে উঠল, আমার কথা কাটবি না জাংকুক। আমি 1 নাম্বার সারতে নিতে যাচ্ছিলাম, তখন ওকে তোর রুমে ঢুকতে দেখেছি। তুই আমাকে এবার এটা বল, ওর প্রতি তোর যদি কোনো ফিলিংস না থাকে তাহলে বারবার হেল্প করতে যাস কেন? এমনি যাই, মানুষের হেল্প করা কি উচিত না? খুঁজে খুঁজে কি দুনিয়ার মধ্যে ওকেই নজর পড়ে তোর? আচ্ছা, জিমিন যে সেদিন বালতি হাতে তোর চোখের সামনে দিয়ে গেল, তখন তো হেল্প করলি না ওকে? জিমিনকে হেল্পের জন্য অবশ্যই জিজ্ঞেস করেছিলাম, ওর হেল্পের দরকার হয়নি তাই ও না করে দিয়েছে। এতে চেল্লানোর কি হলো? তুই তো তের বেলায় কোনো ফর্মালিটি করিস না। ওর ব্যাপার আসলে মাই প্রপার্টি ভেবে কাজ করিস। তাহলে বল, ওর বেলাতে এমন চেঞ্জ কেন? সেলিনা মামির জন্য তুই জেনেকে যা টাইট দিয়েছিস, বোগমকেও যে রাতের বেলায় পিটিয়ে বাড়ি থেকে বের করেছিস, আমরা সবাই সেটা জানি। তোর আচরণ, তোর কথাবার্তা, তোর পার্সোনালিটি সবই ওর প্রতি অ্যাডিক্টেড জাংকুক। তুই যতই আমাদের সামনে অস্বীকার করে চলতে চাস, কিন্তু লাভ নেই। শুধু একটা কথাই মাথায় রাখবি, আমাদের অগোচরে তের সম্পর্কে যা যা তথ্য কালেক্ট করেছিস সেগুলো আমাদের কানে ঠিকই এসেছে। তুই যখন কারোর ব্যাপারে ইন্টারেস্টেড হোস তখন তার ব্যাকগ্রাউন্ড ব্যাপারে সবকিছু তন্ন তন্ন করে ফেলিস। এবারেও বাদ রাখিসনি। আমরা মুখে ঘাস দিয়ে চলি না জাংকুক। তোর সমস্ত রুলস রেগুলেশনস আমরা জানি। তুই শুধু একবার মুখ ফুটে বল যে তুই ওকে পছন্দ করিস, আমরা আর কিছুই বলবো না। জাংকুক বিছানা থেকে উঠতেই তাচ্ছিল্যের সুরে বলে উঠল, যদি বলি তোরা যা ভাবছিস সব মিথ্যা, তখন কি করবি? সুগা গরম মেজাজে কিছু বলবে অমনি নিজেকে সামলে নিয়ে চুপ করে রইল। জাংকুক ওর অবস্থা দেখে আলতো একটা হাসি দিয়ে বলল, আমারটা আমাকে হ্যান্ডেল করতে দে বন্ধু। নেশা সবসময় ধীরে সুস্থে করতে হয়, না হলে মনেও নেশা লাগে না, দেহেও নেশা ভর করে না। সুগা শুধু আহম্মকের মতো তাকিয়ে রইল। জাংকুক এমন একটা জবাব দিয়ে চুপ করিয়ে দেবে ভাবতেও পারেনি সুগা। ভেবেছিল আজকে জাংকুকের পেট থেকে খুঁচিয়ে খুঁচিয়ে সব সত্যি শুনে ফেলবে, কিন্তু সেটার পরিবর্তে জাংকুক এমন পাল্টা রিয়াকশন দেবে কে জানতো। ইয়নজুন আর বড় বউ কলপারে বসে একটা বড় বোলের ভিতরে শাক পাতা ধুচ্ছিল। সিলভারের বোলটার ভিতরে সুন্দর করে পাতা ধুতেই হঠাৎ কে যেন পিছনে এসে দাঁড়ালো। দুজনেই মনের কৌতূহল ঘুচাতে ধোয়া বাদ দিয়ে পিছন ফিরে তাকালো। তাকাতেই সাথে সাথে ইয়নজুন মাথায় ঘোমটা টেনে নিল।
অপরদিকে বড় বউ হাসি মুখে বলল, জাঙ্কুক বাবা, বাইরে থেকে আসলে নাকি? কিছু দরকার? গাঢ় বেগুনি রঙের শার্ট পরে আছে জাঙ্কুক। উত্তরটা শুনে দুই হাতে স্লিপ তুলতে লাগলো। সৌজন্যমূলক হাসি দিয়ে কলপারের জন্য সাইড দিয়ে ভিতরে ঢুকলো। চাপা কলের হ্যান্ডেলটা জোরে চাপ দিতেই বলে উঠল, জি মামি, নানার সাথে একটু বাইরে গিয়েছিলাম। আমার আপাতত কিছুই দরকার নেই, কিন্তু আপনাদের সাথে জরুরি কিছু কথা ছিল। জাঙ্কুক চাপা কলের জলে হাত কোণে পর্যন্ত ধুচ্ছিল। এদিকে বড় বউ আর ইয়ঞ্জুন নিজেদের মনে ভাবতে লাগলো যে জাঙ্কুক কি নিয়ে এখন কথা বলবে। জাঙ্কুক হাত দুটো ঝেড়ে কলপার থেকে বেরিয়ে আসলো। বাইরে দাঁড়িয়ে রুমাল দিয়ে হাত মুছতেই শান্ত কণ্ঠে বলে উঠল, আপনারা যে সাংসারিক কাজে খুব ব্যস্ত থাকেন এটা আমি বুঝে গেছি, কিন্তু নিজেদের মেয়েদের প্রতি এতটা উদাসীন হলে চলে না মামি। আশা করি আপনারা আমার কথা বুঝতে পেরেছেন। আপনাদের পিঠ পিছনে যে কীর্তিকাণ্ড রচনা করা হচ্ছে সেগুলো একটু চোখ কান খোলা রেখে দেখবেন। আমি চতুর্দিকে লক্ষ্য করেছি, সবই আমি নিজের চোখে নিজের গুণে পর্যবেক্ষণ করে দেখেছি, কিন্তু অবশেষে এটাই বুঝেছি আপনারা দুজনেই সেলেনা মামির হাতের ল্যাটাই। উনি আপনাদের ভালোই কন্ট্রোল করে বেড়ান। জেনি বাদে বাকি তিনজনের কপালে যে কি কি শুনে যায় সেগুলো একটু বড় করে দেখবেন। বিশেষ করে ছোটটার দিকে একটু বেশি চোখ লাগিয়ে রাখবেন। যাই হোক মামি, শাকটা একটু বেশি মরিচ দেবেন। আমি আবার ঝাল ছাড়া শাক খেতেই পারি না। অনেকগুলো কথা বলে জাঙ্কুক বাড়ির দিকে চলে গেল। বড় বউ আর ইয়ঞ্জুন কিছুক্ষণ স্থির নয়নে তাকিয়ে থাকলো। এতগুলো কথা, এতগুলো চাপা সত্য, এতগুলো অজানা তথ্য দুদিনের এই জাঙ্কুক এসে বুঝিয়ে গেল। বড় বউ চোখ ফিরিয়ে ইয়ঞ্জুনের দিকে তাকালো। ইয়ঞ্জুন দৃষ্টি তুলে বড় বউয়ের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকালো। দুজনে একসঙ্গে ঢোক গিলে আবারও কাজে মনোযোগ দিল, কিন্তু পূর্বের মতো স্বস্তির নিঃশ্বাসে কাজ করতে পারল না। মাথার মধ্যে চিন্তা ঘুরপাক খেতে লাগলো। শুধু একটা কথাই বাজছিল, জেনি বাদে বাকি তিনজনের কপালে কি কি শুনে যায় সেগুলো একটু পরখ করে দেখবেন। ইয়ঞ্জুন একদম মিয়ে যাওয়া ভঙ্গিতে চুপ হয়ে গেল। বড় বউ ওনার দিকে তাকিয়ে বললেন, ইয়ঞ্জুন, ওই মহিলা বুঝি আর শুধরাবে না? ইয়ঞ্জুন কিছুই বলল না, শুধু মুখ নিচু করে মনে মনে ঠিকই বলল, ওই মহিলা আমার মেয়েটাকে শান্তি দিল না। সারা দিনের মধ্যে একবারও জাঙ্কুকের দেখা পায়নি তে। কাল রাতে যখন 5 দিন পর চলে যাওয়ার কথাটা বলল, কেন জানি খুব খারাপ লেগেছিল ওর। দুপুরে খাবার শেষে দাদাভাইয়ের সাথে দেখা করতে নামলো। আজ গমিও কাজ থেকে ফুরসত পেয়েছে বলে নিজের রুমে নাকি বিশ্রাম নিচ্ছে। তে হড়বড় করে বিছানা থেকে নেমে আয়নার সামনে এসে দাঁড়ালো। এলোমেলো চুলগুলো পেঁচাতে পেঁচাতে একটা খোপা করে নিল। এরপর হালকা নীল শাড়িটা ঠিকঠাক করে নিল। শাড়িটা নীল হলেও পাড়টা সাদা ওর। তে রুম থেকে বেরিয়ে সোজা দাদাভাইয়ের রুমের দিকে গেল। জাঙ্কুক অপোজিট দিকের বারান্দায় দাঁড়িয়ে কফি খাচ্ছিল। আঙিনার দিকে দৃষ্টি দিয়ে ভাই বোনেদের ক্যারাম খেলা দেখছিল। তে যখন সিঁড়ি ধরে নিচে নামছিল তখন তার বিপরীত দিকের বারান্দার দিকে একটু নজর পড়েনি, কিন্তু দূর থেকে জাঙ্কুকের শান্ত চাহনি হঠাৎ তের দিকে পড়ল। বারান্দার রেলিংয়ে ডান হাত রেখে বা হাতে কফি খাচ্ছিল জাঙ্কুক। চোখের সম্পূর্ণ দৃষ্টি তখন তের দিকে স্থির হয়ে যায় তার। হালকা নীল রঙের শাড়ি পরেছে দেখে বেশ বিরক্ত বোধ করলো। এই মেয়েটা এমন সাদামাটা ধরনের শাড়ি পরে কেন? বাকি বোনগুলো ঠিকই রং বেরঙের শাড়ি পরে সেজে গুজে বেরোয়, আর এই গাধা কিনা সাদা মাটা হয়ে ঘুরে বেড়ায়। তে আঙিনা পেরিয়ে গঙ্গিওর রুমে ঢুকলো। গঙ্গিও তখন ইজি চেয়ারে বসে চোখ বন্ধ করেছিল। তে পিছন থেকে মৃদু সুরে বলে উঠল, দাদা ভাই ঘুমাচ্ছেন? গঙ্গিও তড়িঘড়ি করে চোখ মেলে পিছন ফিরে তাকালো। প্রিয় নাতনিকে অনেকদিন পর সামনে পেয়ে প্রাণ খোলা হাসি দিল। তে সেই হাসি দেখেই পা এগিয়ে দাদা ভাইয়ের পাশে বিছানায় উঠে বসলো। দাদা ভাইয়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, দাদা ভাই, নতুন বই আসতে এত দেরি হচ্ছে কেন? আমার তো সবগুলো বই পড়া শেষ। এখন আমার সময় কাটানোর জন্য বই লাগবে। তুমি কি একটু কাউকে দিয়ে খবর পাঠাবে? গঙ্গেও আবারও মিষ্টি করে হাসলেন। হাতের ইশারায় কাছে ডেকে বললেন, তার দাদু ভাই কি শরৎচন্দ্রের বইগুলো পড়ে ফেলেছো? তে হ্যাঁ সূচক মাথা নাড়িয়ে বলল, সব পড়া শেষ। গঙ্গেও যেমন সাহিত্যপ্রিয় মানুষ তেমনি অনুভূতিপ্রবণ ব্যক্তি। তার মধ্যে সহজ সরল অভিব্যক্তি বোঝানোর ক্ষমতা মারাত্মক সুন্দর। তিনি যে যথেষ্ট রসিক প্রিয় মানুষ এ কথা পুরো গ্রাম জানে, কিন্তু কাজের বেলায় উনি অত্যন্ত কঠোর। গঙ্গেও তার নাতনিকে মজার ছলে বলে উঠল, দাদু ভাই নেভেলের মতো নাচ জামে আনি।
দেখতে একদম হীরের টুকরো হবে, আচরণ হবে মাশাআল্লাহ চমৎকার। কি বলো দাদু ভাই, খোঁজ লাগাবো? কথাটি বলেই গঙ্গিও ফোকলা দাঁত বের করে হাসতে লাগলো। তে প্রথমে কপট রাগ দেখালেও শেষে বিছানা থেকে উঠে দাদার গলাটা পিছন থেকে জড়িয়ে ধরলো। দাদার সাদা চকচকে অল্পখানি চুলের মাঝে থুতনি বসিয়ে দিল। এক হাতে গলাটা জড়িয়ে অন্য হাতে পরম স্নেহে গঙ্গিওর দাড়ি বোলাতে লাগলো। এরপর নম্র কণ্ঠে বলে উঠলো, তুমি আমাকে যেখানে তুলে দেবে আমি সেখানেই যেতে ইচ্ছুক দাদা ভাই। তোমার কথার ওপর আমার কোনো অমত নেই। আমি তো জানি তুমি আমাকে এখনই বিদায় দেবে না, তুমি আমাকে আরো বহুদিন নিজের কাছে রেখে দেবে। এখন শুধু শুধু আমার সাথে মস্করা করছো। গঙ্গিও এবার শব্দ করে হেসে দিল। বাইরে থেকে গঙ্গিওর নরম হাসির কলরব শুনে ক্যারাম খেলা সহসা থেমে গেল সবাই গঙ্গিওর দরজার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পরক্ষণে নিজেদের মধ্যে চাওয়াচাই করে বলে উঠলো, কি রে, নানার হাসি না? নানা ভাই হাসছে? আইরিনও অবাক কণ্ঠে বিস্ময় দৃষ্টিতে বলে উঠল, নানাকে তো এতদিনেও এমন ভাবে হাসতে দেখিনি, উনি কি একটু বেশি খুশি? সবার মধ্যে যখন এমন আলোচনার ঝড় উঠল তখন জাংকুক বারান্দা থেকে জলের বোতল কাত করে সবগুলোর মাথায় জল ঢালতে লাগলো। মাথায় জলের পরশ পেয়ে সবগুলো হুড়মুড়িয়ে তুখোর গালে দিতে লাগলো। সুবিন সাথে সাথেই জল ঝাড়তে ঝাড়তে বলে উঠল, ওই শালা কেউ হিসু করতেছে, সর সুগা সর, আমি তো ভিজে যাচ্ছি, সর। ইয়োনু এদিকে হুলুস্থুলু গোলক বাঁধিয়ে বলে উঠল, ওরে বা, উফ, উপর থেকে কোন ঝর্ণার জল পড়ছে। ইয়োনুর কথা শেষ হতেই সবাই একসঙ্গে উপর দিকে তাকালো। অমনি দেখতে পেল জাংকুক সম্পূর্ণ বোতল উপর করে সেটা নিয়ে নাড়াচাড়া করছে। সুগার সহ সবাই ভুরু কুচকে কিছু বলতে যাবে, ঠিক ওই সময় ইয়োনু সবার মুখে তালা ঝুলিয়ে আগে ভাগে বলে উঠল, এ কি ভাই, এসব কি করছো তুমি? আমি তো ভাবছিলাম জিও আবার 1 নাম্বার কাম সারছিল, শালা তুই আর মানুষ হইলি না। যা, তোরে অভিশাপ দিলাম, বাড়ির মধ্যে বাসর করতে পারবি না, ভাবিকে চুমু খাইতে পারবি না, বিয়ের দিনের শান্তি নেই কপালে। সুবিনের কথায় হো হো করে হেসে দিল জাংকুক। রেলিং এর দিকে পিঠ থেকে মারাত্মক হাসিতে ফেটে পড়ল। হাসতে হাসতে আবার রেলিং এর দিকে মুখ ফিরিয়ে খালি বোতলটা ছুঁড়ে মারার ভঙ্গি করলে সুবিন ভয় পেয়ে এক দৌড়ে আয়ুর পিছনে লুকিয়ে পড়ল। এরপর আয়ুর কানে ফিসফিস করে বলতে লাগ, দেখছিস কেমন অবস্থা, সালারে এমন ভয়ঙ্কর অভিশাপ দিলাম তাও সালার ভয় লাগে না, হারামজাদাটার আবার প্যানিক উঠেছে নাকি, কেমনে হাসে দেখ। আয়ু তখন এমন অবস্থা দেখে খিলখিল করে হাসছিল। সুবিনের কথায় সুবিনের দিকে ঘুরে হাসরত অবস্থায় বলে উঠল, জাংকুক ভাই ভালো করেই জানে শুকুনের অভিশাপে গরু মরে না, তুমি যে টোটকা মারছো এতে কোনো কাজ হইব না সুবিন ব্রো। এই জন্যই জাংকুক ভাই হাসছে, চিল চিল। জাংকুকের হাসি দেখে সবাই পেট ফাটা হাসিতে মজে উঠল। এদিকে হাসতে হাসতে সুবিন ভয়ার্ত অবস্থায় আবারও অভিনয় করে দেখালো। পুনরায় সুবিনের সেই হাস্যকর অবস্থা মনে করে হাসির জোয়ার ফেটে পড়ল। সন্ধ্যার আধার পড়বে অবস্থা এখন। পাখিগুলো ডানা মেলে ব্যস্ত ভঙ্গিতে নিড়ে ফিরছে। নাম না জানা পাখিগুলো নির্বিকার চিত্তে আকাশে উড়ছে। তেজি সূর্যটা তাপ হারিয়ে পশ্চিম আকাশে ঢলে পড়েছে। দৃশ্যটা কি দারুণ, কি চমৎকার, কি অসাধারণ। জাংকুক সেটাই এতক্ষণ মুগ্ধ নয়নে দেখছিল। সেদিক থেকে দৃষ্টি সরিয়ে এবার নির্মল জলের স্বচ্ছ পুকুরটার দিকে দৃষ্টি রাখলো। দুপুরে শার্টটা বদলে একটা কালো টি শার্ট পরেছে জাংকুক, কারো নেভি ব্লু রঙের প্যান্ট পরেছে সাথে। প্যান্টের 2 পকেটে হাত গুজে পুকুর পাড়ের কাছে দাঁড়িয়ে আছে। হাতে আর মাত্র 4 দিন সময় আছে, একদম গুনে গুনে 4 দিন। সুগারা সবাই পিকনিকে যাওয়ার প্ল্যান করেছে, কিন্তু পিকনিক স্পটে গেলে সেখানে থাকার জন্য 3 দিন সময় চলেই যাবে, বাকি থাকলো 1 দিন। জাংকুক এটা ভালো করে বুঝে গেছে ওর কাজিন আর বন্ধুগুলো তলে তলে কি পরিকল্পনা সারছে। কিন্তু যতই পরিকল্পনা করুক না কেন, যাকে নিয়ে এত সব কাহিনী রটাচ্ছে সে কি আদৌ এসব বুঝতে পারছে? যদি বুঝতে পারতো তাহলে চোখের ভাষা বুঝতো, যদি টের পেত তাহলে যাওয়ার নাম শুনে অস্থির হতো, ছটফট করতো, না যাওয়ার জন্য বাহানা বানাতো। স্বল্প পরিচয়, অল্প চেনা, তবু মন কেন ছাড়তে চাইছে না। হঠাৎ চিন্তার জাল ছেদ করে পিছন থেকে কেউ নরম সুরে ডেকে উঠল। জাংকুক চেতনা ফেরার মতো স্তম্ভিত পেয়ে পিছন ফিরে তাকালো।
সামনে যেই মানুষটা দাঁড়িয়ে আছে তাকে দেখে একটু প্রতিক্রিয়া দেখালো না। কাঠ শক্ত মতো অটল দাঁড়িয়ে রইল জাংকুক। ছোট মেয়েটার ছোট পদক্ষেপ খুব ধীরে সুস্থে জাংকুকের সামনে আসলো। সদা সর্বদার মতো মাথা নিচু করে নুয়ে বলল, দাদা ভাই আপনাকে ডেকেছেন, আপনার সাথে জরুরি কি কথা আছে, আপনি একটু কথা বলে আসুন। কোমল ঠোঁট দুটো যখন কথার ছলে দুলে ওঠে তখন ভয়ঙ্কর ভাবে হৃদয় মুচড়ে যায়। দৃষ্টি নামানো পল্লব যখন ভয়ে মাখানো চাহনি নিয়ে হুট করে তাকায়, সেই দৃষ্টির মাঝে মন যেন আটকে যায়। উজ্জ্বল বর্ণের গাল গলা, ছোট হাতটার উষ্ণ নরম তালু, নরম চিকন আঙুল, সবকিছুই ছুঁয়ে দেওয়ার জন্য মন কেমন অস্থির হয়ে ওঠে। সকল অদৃশ্য পেরি বাঁধ ভেঙে তীব্র অধিকারবোধ খাটাতে ইচ্ছে হয়। ভুরু উঁচিয়ে আরো ভয় দেখিয়ে ওই কম্পিত ঠোঁটের দিকে অনেকক্ষণ অবধি তাকিয়ে থাকতে মন চায়, কিন্তু দীর্ঘ নিঃশ্বাসের মতো হতাশার নিঃশ্বাস এসে ভর করে। দূরে ঠেলে দেয় কেশবতী বালিকার ছোট ছোট আবদার থেকে। দৃষ্টি সরাতে বাধ্য হয় অসমতার চিন্তা থেকে। তে নিজের কথাটুকু শেষ করলেও মনের ভিতরে আর একটা প্রশ্ন কেমন খচখচ করছে। প্রশ্নটা করবে কিনা করবে না সেটা নিয়ে দ্বিধায় আছে। জাংকুক ওর কাচমাচো ভঙ্গিটা দেখে সরল করে প্রশ্ন করলো, আরো কিছু কি বলার আছে? পুরুষের এই শক্ত সমন্বয় কণ্ঠটা কর্ণধারে দারুণভাবে ঠেকল ওর। তে সেই সুরটা শুনে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে ফেললো। আবার যখন চোখ খুলল তখন বুকের ভিতরে বিশাল সাহস জগিয়ে মাথা নুইয়ে বলে উঠল, আপনি কি 4 দিন পরেই চলে যাবেন? কথাটা শুনে পলক নামানো থমকে গেল জাংকুকের। এই মেয়েটা কি সত্যি সত্যি ওর যাওয়ার ব্যাপারে জিজ্ঞেস করছে? কেন করছে? কাল যখন সূক্ষ্ম মেজাজ দেখিয়ে 5 দিনের কথা বলেছিল তখন কি ওর মন খারাপ হয়নি? নাকি অসভ্য আখ্যা পাওয়া বেহায়া পুরুষটা তাড়াতাড়ি বিদায় হোক সেই জন্যই জিজ্ঞেস করেছে? জাংকুক দ্বিতীয় কারণটা ভেবে আবারও চাপার আগে রাগান্বিত হয়ে উঠল। তের দিকে আরো 2 কদম এগিয়ে দূরত্ব ঘুচিয়ে ওর সামনে এসে দাঁড়ালো। তে তৎক্ষণাৎ এমন কাণ্ডে 2 হাত খিঁচ মেরে শাড়ি খামচে ধরলো। বারবার শুষ্ক গলায় ঢোক গিলতে লাগলো। বুকের ধুকপুকুনি বেগতিকভাবে বেড়ে গেল তার। এদিকে শক্ত কঠোর জাংকুক রাগান্বিত স্বরে বলে উঠল, মিস কিম তেয়ং, ধরো আমার জায়গায় বোগম হলো আর বোগমের জায়গায় আমি, তাহলে একটা জিনিস চিন্তা করো, তোমার আর আমার সাথে যতবার যেভাবে সাক্ষাৎ হয়েছে সেখানে আমি না হয়ে বোগম হতো। ভাবো ভাবো আর ভাবতে থাকো। ভাবার সময়টা 4 দিন দিলাম, চতুর্থ দিনে সুন্দর করে জবাবটা দিও। চলি।